হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই গল্পটা কিন্তু ভারী মজার হতে চলেছে, তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে, তাহলে মন ভর বিনোদন পাবে। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। হঠাৎ একদিন বাবা আমাকে বলছিল, রিমা, তুই তো বাড়িতে একলা আসিস, তোর মা অসুস্থ, ওদিকে হাসপাতালে পড়ে আছে, কিন্তু তোর মা আমাকে বলছিল তোকে দেখতে চাই। তখন বাবাকে আমি বললাম, বাবা, আসলে আমার তো পরীক্ষাও শেষ হয়ে গেছে, এখন আমি ফ্রি আছি, তুমি চিন্তা করো না, আমি আজকেই যাব বিকেল টাইমে। বাবা বলল, তাহলে আমি অফিস থেকে ফিরে আসি। তারপরে বাবার সাথে আমি আর বাবা একসাথে মাকে হাসপাতালে দেখতে গেলাম। অবশ্যই মায়ের পাশে আমার চাচি, খালা সবাই ছিল। তারপরে ডাক্তার রিলিজ দিল না। 2টা রাত থাকার পরে আমার মা পরপারে চলে গেল। হঠাৎ বাবার আর আমার মধ্যে যে কৌতূহল বা যে মনের অবস্থানটা দাঁড়ালো, মানে একটা শোকের ছায়া। কি করব? বাবার আমি একটা মাত্র মেয়ে, বাবার আর কোনো সন্তানাদি ছিল না। আমার বাবাটা বেশ ভালোই ছিল, কিন্তু তার চলাফেরার স্টাইল একটু ভিন্ন টাইপের। তারপরে বাবা আমাকে বলল, রিমা, যা হোক, কি আর করার, অনেকদিন ধরে তোর মা ভুগতেছে অসুস্থ অবস্থায়, টাকা পয়সা তো আর আমি কোনো কৃপণতা করিনি, বেশ আমার ইনকামের টাকায় যথেষ্ট তোর মায়ের জন্য খরচ করেছি, তাকে বাঁচাইতে পারলাম না, ওপরওয়ালা তাকে নিয়ে গেল। তারপর আমার মায়ের যখন সমাধি হলো, বাবাকে কিছুটা দিন পরে বলেছিলাম, বাবা, আমি একটা বিবাহযোগ্য মেয়ে, বেশ সুন্দরী আছি, আমাকে মানুষ দেখলে বিয়ের প্রপোজ করে। তাছাড়া দেখতেছি মাঝে মধ্যে বাড়িতে অনেকেই মেয়ে ছেলেরা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার বিয়ে হয়ে গেলে তো তুমি একদম একা হয়ে যাবে, এই 8 ফিটা গেটওয়ালা বাড়ি, আর একদম তুমি একলা, তোমার সেবা যত্ন কে করবে? তোমার চিন্তায় তো আমার বড্ড ভালো লাগে না। তখন বাবা বলছিল, রিমা, তোর মাটা জীবন থেকে চলে গেল রে, ভাবছি মনের মধ্যে কষ্ট, এই সুযোগটা এখন পর্যন্ত আমার মনের ভিতর থেকে যায়নি। তাছাড়া ভাবছিলাম, যদি কেউ আমার সহযোগিতা বা আমার সেবা যত্ন করার মতো কাউকে এমনি পেতাম, মানে টাকা পয়সা দিয়ে কাজের মানুষ, তাহলে আর আমি বিয়ে করতে চাইতাম না রে। তোর মা যখন আমার সাথে সংসার করতো, সেই যুবতীকালে হাসতে হাসতে আমাকে বলতো, দেখো, আমি যদি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই, তুমি কি একটা বিয়ে করবে? তখন আমি বলতাম, না না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আজকে সেই কথাটা আমার বারবার মনের মধ্যে উদয় হচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু বাস্তব বড় কঠিন রিমা। আজকে সংসার করে বেঁচে থাকতে হলে আমাকে যে একদম সহযোগিনী দরকার, কি করব? তখন আমি বললাম, বাবা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। মায়ের কাছে তুমি কথার কথা বলছিলে তাকে খুশি করার জন্য, কিন্তু আমি তোমার এখন বিবাহযোগ্য মেয়ে, আর কদিনই বা তোমার সেবা যত্ন করবো, তোমার পাশে থাকবো, আমাকে তো পরের বাড়ি যেতেই হবে বিয়ে শাদী করে, তখন তুমি তো বড় একলা হয়ে যাবে। বাবা তখন বলল, আর কয়েকটা দিন ধৈর্য ধর, যতদিন তোর বিয়ে শাদী না দিচ্ছি ততদিন আমি কোনো কিছুই করতে পারবো না। বাবা এই বলে আমার কাছ থেকে পাশ কাটিয়ে গেল। হঠাৎ আমি শুয়ে আছি, হঠাৎ করে গভীর রাত্রে অনেক ঝড়ো হাওয়া বইছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কালো মেঘ। আমার আবার আগে পরের থেকেই মানে মেঘ দেখলে খুব ভয় লাগতো মনের কাছে, একলা রুমে শুইতে পারতাম না। কিন্তু আমার মা তো আর বেঁচে নেই, পাশের রুমটাতে বাবা একলা ঘুমায় থাকে। আমি ভয় করে যাব কোথায়, কার কোলে মাথাটা লুকাবো? বাবার দরজায় গিয়ে ঠাক ঠাক করে দরজায় নক করলাম আর বললাম, বাবা, বাবা, তুমি দরজাটা একটু খোলো তো। বাবা বললো, কি হয়েছে রিমা? এই বলে বাবার দরজাটা খুলে দিল। তখন আমি বললাম, বাবা, এই ঝড় বৃষ্টির আওয়াজ শুনলে আমার একদম একলা রুমে থাকতে ইচ্ছে করে না, ভয় লাগে।
মা যতদিন বেঁচে ছিল মা থাকতে আমি মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকছি। এখন আমি কোথায় যাবো? আমার ভীষণ ভয় লাগছে। হয় তুমি আমার রুমে আসো, আর তা নাহলে আমি তোমার এই রুম থেকে আর যাচ্ছি না যতক্ষণ বৃষ্টি না কমছে। তখন বাবা বলল, ও তাই? তাহলে সমস্যা কি? তুই এখানে শুয়ে পড়, আমি তো তোর বাবা। কি এমন হয়েছে? ও রুমটা আটকা দিয়েই আমি আমার রুমটা একদম আটকা দিয়ে এসে বাবার রুমে না শুয়ে বাবার শিহরণে একটু বসে থাকলাম। তখন রাত প্রায় 1:30 বা 2টো বেজে গেছে, আনুমানিক এরকম হবে। কিন্তু আকাশে যে মেঘের গর্জন আর যেমন ভারী বৃষ্টি মুষলধারে সেটাও ছাড়ছেই না। কত রাত আর এভাবে বসে থাকবো? মা হারা বাবা আমার বড় কষ্টে ওদিকে কাঁপ ফিরে শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। আমি আলতোভাবে ঠিক আমার মা যেখানটায় ঘুমাতো ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। হঠাৎ বাবার এটা বুঝি পুরনো অভ্যাস, মানে মায়ের বালিশটা তো এতদিন শূন্য ছিল, কিন্তু আমি জড়যন্ত্র একটা মেয়ে, যুবতী মেয়ে, সেই বালিশে যখন ঘুমাচ্ছি, হয়তো ঘুমের বিয়েতে আবেগে বাবা তার নিজের অজান্তে অন্ধকার রুমে মাকে ভেবে বাবা আমাকে হঠাৎ করে বুকে আলগে নিল, ভালোবাসতে শুরু করছে। আমি ততক্ষণে ঘুমেছিলাম, গভীর ঘুমে, বুঝতে পারছিলাম না। কিন্তু যখন মনের কাছে একটু অনুভূতি জাগলো, একটু অনুভব করতে পারলাম যে যেন পাথরের মতো কি একটা আমার উপরে চেপে আছে, তখন আমি নড়ে শুতেই মনে হলো কোনো মানুষের। তখন আমি ওদিকটায় কাত ফিরে একটু ঘুম থেকে জাগ্রত হওয়ার মতো করে উপক্রম করে আমি উঠে বসে পেলাম হাত ঝেড়ে। উনি বুঝতে পেরে পাশে আবারও শুয়ে পড়ছে। আমি তখন হঠাৎ করে বাথরুমে চলে গেছি, যে দেখি সব কিছু আগের মতো আর নেই, পরিবর্তন। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। তখন চিন্তা করলাম, হয়তো আমি গভীর ঘুমে ঘুমিয়েছি আর এটা ভুলে মিস্টেক করে হয়েছে। বাবাকে একটা সংসার করতে হলে বিয়ে করতেই হবে। আমার বাবার তো আর এমন কোনো বয়স হয়নি। তাছাড়া সে সরকারি জব করে, তার চলাফেরার স্টাইল অন্যরকম। কিন্তু হয়তো বা সে ঘুমের ঘরে মনের অজান্তে, এটা আর কিছু মনে করলাম না, চুপচাপ যাই হোক আমি ওখানে আর না শুয়ে আমি আমার রুমে চলে আসলাম। সকাল হলো, আমি রান্নাবান্না করে বাবাকে খাইয়ে দিয়ে অফিসে বের করে দিলাম। আর ভাবছিলাম, এটা কেমন হলো, কি হয়ে গেল? এটা অজান্তে হোক আর না জেনেই হোক, আমি তো গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। অতক্ষণে আমার যদি চাপা কষ্টটা না লাগতো, আমি তো ঘুম থেকে জাগ্রতই হতে পারতাম না, আর বুঝতামই না কখনো। কিন্তু কোনো কিছু কি আর বাদ আছে? সবই তো সর্বশান্ত হয়েই গেছে, কিছুই বাদ ছিল না। তবু চুপ করে থাকলাম। ব্যাপারটা আসলে আমি ঠিক বুঝেই উঠতে পারছিলাম না। হঠাৎ বাবা অফিস থেকে দুপুরে লাঞ্চ সেরে আমাকে ফোন করলো, বলল, রিমা কি করছিস তুই এখন? বললাম, বাবা আজকে ভীষণ অসুস্থ লাগছে, শরীরটা ভীষণ অসুস্থ, খারাপ লাগছে, মনটাও তাছাড়া ভালো নেই। আজকে আমি কলেজে যাইনি, বাড়িতেই আছি। তখন বাবা বলল, ও হ্যাঁ, এটা থাকাটাই স্বাভাবিক। তখন আমাকে এই কথা বলার পরে আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা এই কথা বলছি কেন? অসুস্থ থাকাটাই স্বাভাবিক? কি হয়েছিল আমার? আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আমার সব কিছু কেমন যেন একটু গরমিল মনে হচ্ছে। তখন বাবা হেসে দিয়ে বলল, ওসব ঠিক হয়ে যাবে, তুই বুঝবি না। দেখ টিমা, কিছু মনে করিস না, তুই বিবাহযোগ্য একটা মেয়ে, তাছাড়া তোর মা ওই বালিশে ঘুমাতো। এটা আসলে আমার সারাটা জীবনের অভ্যাসে আমি হঠাৎ ঘুমের ঘরে ওভাবেই এই বিহেভটা করে ফেলছি। যা হোক, কিছু মনে নিস না, আর কখন এরকম মিস্টেক হবে না। আমি বাবার কথায় তখন স্পষ্ট হয়ে গেলাম যে কি হয়েছিল। যা হোক, তারপরে বাবা অফিস থেকে বাড়িতে যখন ফিরল, বাবাকে খাওয়ায় দাওয়ায় একদম শান্তশিষ্টভাবে তার পাশে গিয়ে বসলাম আর বললাম, বাবা অনুরোধ করছি, তুমি মায়ের শোকে আর শোকাহত হয়ে এই সংসারে একলা একলা থেকো না। আমাকে যে কোনো সময় পরের বাড়িতে যেতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি যখন, আর কদিন তুমি এই সংসারে আমাকে আটকে রাখবে? কিন্তু বাবা আমি বলি কি, আমি থাকতে থাকতে
একটা ভালো মেয়ের সন্ধান করো। তুমি একটা সরকারি চাকরিজীবী মেয়ে ছেলে, একটা প্রতিষ্ঠিত, তোমার সংসার সব কিছু আছে তোমার। তাই বলি তুমি এখন একটা ভালো মেয়ের সন্ধান পেলে বিয়ে করতে পারবে। তাছাড়া তোমার শ্রবণ শক্তি যৌবনকাল এখনো শেষ হয়ে যায়নি বাবা। আমি তোমার একটা মেয়ে, আমার বয়স আর কত হয়েছে, সবে কলেজে পড়ছি। তখন বাবা বলল, এত করে যখন যেহেতু বলছিস, আর তাছাড়া আমি গতকালকের ঘটনাটার জন্য খুব দুঃখিত, সরি রে, আসলে বুঝতে পারিনি, অজান্তে পুরনো অভ্যাস তো। তাছাড়া ওই জায়গাটা তোর মায়ের শূন্যস্থান যেন পূরণ হয়ে গেছিল, আমি যেন ঠিক ওভাবেই দেখছিলাম, কিছু মনে নিস না, আমি খুব শীঘ্রই বিয়ে করবো রে। তারপরে যেন বাবা আমাকে শুধু আশ্বাসই দেয়, কিন্তু বাবা কখনো বিয়ে করে না, এক যায় দু যায়। হঠাৎ বাবা আমাকে বলল, রিমা, আমাদের অফিসের কলিগ, আমার এক বন্ধু, তার সাথে আমার খুব গুড রিলেশন। ও আমার মতোই আজিজ সাহেব, ওনার বাড়িতে ওনার মেয়ের বিয়ে। আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নেই, তবু সাপটা দাওয়াত করছে। আমি একলা কি করে সেখানে যাব? তবে যাওয়ার পরটা একটু দূরেই হবে। উনি এখানে অতীত থেকে আমাদের অফিসে ডিউটি করে, কিন্তু ওনার বাড়িতে যেতে হলে কমপক্ষে 5 ঘন্টা বাসে জার্নি করে যেতে হবে ওনার দেশের বাড়ি। আমি বললাম, বাবা কতদিন, তাছাড়া বেড়ানোও হয় না, কবে যাবে? বললো, আগামী শুক্রবারে যাব, তুই রেডি থাকিস। আমি যেন তৈরি হয়েছিলাম। ঠিক শুক্রবারে বাবার সাথে বাবার বন্ধুর বাড়িতে তার বন্ধুর মেয়ের বিয়েতে দাওয়াত খেতে গেলাম। কিন্তু 5 ঘন্টা বাসের জার্নি, সেখান থেকে তার দিন ফেরত আসা যায় না। সেখানে আমাদের অতীত থাকতে হলো, কিন্তু অনেক মানুষের ভিড়ে অনুষ্ঠানের বাড়ি, বোঝোই তো বন্ধুরা, মানে রাতের ঘুমটা একটু শোয়ার জায়গা একটু শর্টই হয়। এটা প্রত্যেক ফ্যামিলিতে একই রকম সমস্যা ধারণ করে। তারপরে বাবার বন্ধু আমাদের বলল যে, বাবাকে বলছিলাম, এটা আমি শুনতে পারলাম যে, দেখ বন্ধু, আমাদের দোতলায় যে ফ্রি রুমটা আছে, তুই আমার একদম অন্য গেস্টের মতো না, একদম আমার পার্সোনালি। বলে কি, মেয়ে যেটা আছে, তোরা তো বাবা মেয়ে, ওই রুমটাতে একটু গিয়ে ঘুমা, নাকি কোনো প্রবলেম আছে, নাকি মেয়ের অন্য কোনো জায়গায় করে দেব? আসলে দেখ বন্ধু, আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় করছে, অনেকেই আজকে আমাদের বাড়িতে থাকবে, দূর দূরান্ত থেকে যারা আসছে, কিন্তু তাদের কোথাও খাটে, কোথাও ফ্লোরে, কোথাও 7জন 8জন একসাথে ঘুমাবে। কিন্তু তোকে আর তোর মেয়েকে তো আমি যেখানে সেখানে ঘুমাইতে দিতে পারি না, তোরা তো সহজে আমাদের বাড়িতে আসিস না। তাই বলি কি, দোতলায় জাস্ট একটাই রুম করা আছে রে, এখানে আমি বসে বসে বই পত্রিকা পড়তাম, একটু বিশ্রাম নিতাম। দোতলা বলতে দোতলায় নামে, রুম বেশি একটা করা হয়নি। এখানে থাকলে কি কোনো প্রবলেম আছে? তোরা বাবা মেয়ে থাকবি? বাবা বলছিল, না না, আমাদের কোনো সমস্যা নেই। তারপরে তার মেয়ের বিয়ের কাজটা যখন সম্পূর্ণ শেষে, খাওয়া দাওয়া শেষে রাত্র যখন 11টা বাজলো, বাবার বন্ধু আমাদের সে দোতলা ওই রুমটাতে নিয়ে গেল। বলল, তোরা বাবা মেয়ে দুজনেই এখানেই আজকে তারটুকু ঘুমিয়ে থাক, আমি কিছুটা সময় তোদের সময় দেব, আমি সমস্ত কাজ সেরে আসব। তখন বাবাকে বললাম, বাবা আমি আজকে তোমার পাশে এই বালিশে আমি ঘুমাবো না, আমি ফ্লোরে ঘুমাই আর তুমি খাটের ওপরে ঘুমাও। কারণ আমার খুব ভালো মনে আছে সেদিন ঝড় বৃষ্টির রাত্রে মা নেই বলে তোমার কাছে আমি একটু মাথা গুঁজেতে গিয়ে বলে ভালে যা করছিলে, আজকে মনে হয় সেই ভুলটা আবারও আমি করতে যাচ্ছি না। হতে পারে তোমার বদ অভ্যাস মায়ের সাথে, কিন্তু আমি একটু ফ্লোরে ঘুমাইতে চাই বাবা, তাহলে আমি ঠিক শান্তিপূর্ণভাবে ঘুমায় পড়ব। বাবা বলল, না না, এসবের কি দরকার আছে, এখানেই ঘুমাই না, মাঝখানে প্রজরে কোলবালিশ দিয়ে নিচ্ছি, আর ভুল হবে না। ভুল কি প্রতিদিন হয়? আমি তবুও বাবার কথা কিছুই শুনছিলাম না, কিন্তু বাবা নাসরবান্দা বলছে, না না, তোর সাথে ছোট ছোট করে দুটো একটা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ব। আর কদিনই বা বাবার সাথে এখানে কোনো ঘুরবি, সুযোগ পাবি না রে রিমা। তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুই পরের ছেলেকে সময় দিতে দিতেই বাবার কথা মনেই থাকবে না। তখন বাবার প্রতি আমার একটু মায়া হলো। বললাম, ঠিক আছে নাও, এ বলে আমি তার পাশে ঘুমিয়ে পড়লাম। নতুন জায়গা তো সহজে ঘুম ধরছিল না, তবে সারাদিনের গাড়ি জার্নি আর ক্লান্ত সব কিছু মিলে
ঘুমের একটু ভাবও আসছিল কিছু সময় পরে। বাবাকে দেখতে পেলাম কিছু সময় আমার সাথে কথা বলতে বলতে নাক ডাকিয়ে সে একবারে নিথরে পড়ে ঘুমাচ্ছে। কিন্তু তাকে যখন দেখলাম সে কনফার্ম ঘুমিয়ে পড়ছে, তখন আমিও চুপচাপ ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেদিনের মতো আবারও এই একই রকম অবস্থা। আমি গভীর ঘুমে যখন মনে হচ্ছিল বড় আকাশটা যেন আমার উপরে চেপে আছে। ঘুমের আঞ্চিত মনে হলো এমন অবস্থা কেন। পরে ছিটকে ছাটকে আমি যখন আলাদা হয়ে শাল অবস্থায় বসলাম, ঘুমটা ভাঙলো। তখন ঘুম থেকে জেগে উঠে হয়তো ভাবছিলাম এটা মনে আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করার জন্য কিছু সময় বিশ্রাম নিলাম, বসলাম। তারপরে কেমন যেন নিজের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পাচ্ছিলাম। আমি বাথরুমে গেলাম, কিন্তু দেখি যে না, সেদিনের মতো ঠিক একই অবস্থা। আমার সব কিছু যেন একটু অন্য টাইপের পরিবর্তন। বুঝতে পারলাম হেই কাম সারছে, মনে হয় সে আবার ওই সেদিনের মতো ভুল করছে। কি করব আমি? যা হওয়ার হয়েছে। মনের কাছে বিতৃষ্ণা আসলো, আমি ওখানে শুয়ে পড়লাম। একবারও যা পাঁচবারও যা, ভুল একবার হলো যা তাও হলো, আর কি করব, মনের কাছে বুঝ করে আবারও শুয়ে পড়লাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা বিদায় নিচ্ছিলাম। বাবার বন্ধু বাবাকে আর আমাকে আসতে দেবেই না সেদিন। কিন্তু বাবা বলল না রে, আমাদের বাড়িটা একদম ফাঁকা, কেউ নেই। তাছাড়া দূরের পথ, কালকে আসছি, একটা রাত তো থেকে গেলাম, অন্যদিন আবার আসবো। তুই ঠিকঠাক কথা মেয়ে বিদায় করে নে। বাবা আর বন্ধুকে বাবা এই কথা বলে বাড়ি থেকে বিদায় নিল। আমরা আবারও বাসে চড়ে ঠিক বিকেল হয়ে গেল বাসায় ফিরতে। আমি গাড়িতে বসে গাড়ির সিটে বাবাকে আস্তে আস্তে বলছিলাম ছোট ছোট কণ্ঠে, বাবা তুমি কিন্তু আবারও মিস করছো। তখন বাবা মুচকে হেসে বলছে, হ্যাঁ রে, এটা আমিও বুঝতে পারছি পরে, কিন্তু দেখ আমি কি করব বলতো, এমনটা হয় কেন? তুই আমার পাশে এভাবে ঘুমিয়েছিলি, আমার ঘুমের মাতালে মনে হয় যে না তোর মায় ঘুমিয়ে আছে। ঠিক এইটা মনে করে আবেগ বর্ষে যে কি হয় আমি বুঝি না। তখন বাবাকে বললাম, আসলে বিয়ের যে কি সুখ সদ্দাল্লাদ, মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে সবকিছু বুঝে ফেলছি, সব অনুভব করছি। বাবা, আমার বিয়ে করতে খুব ইচ্ছে করছে, তোমরা তাড়াতাড়ি পাত্র দেখো। বাবা বলছে, না না রিমা, তোকে সহজে বিয়ে দিব না। আমি বললাম, না বাবা, তুমি যে আমাকে কেন বিয়ে দিতে যাচ্ছ না, আমি তোমাকে হারে হারে বুঝে ফেলেছি, আর নয় কোনো ভুল করা যাবে না। তাছাড়া আমি সাবালিকা হয়ে গেছি, আমার আর অতটা লেখাপড়া করার ইচ্ছা নেই। তুমি যদি নতুন মা আনতে, তাহলে আমি আরও পড়াশোনা করতাম, আরও কিছুটা দিন তোমার সংসারে থাকতাম। কিন্তু একটা যুবতী মেয়ে আমি এভাবে একই ছাদনার তলে, বাবা আমি থাকতে চাচ্ছি না, তুমি দেরি করে ফেলছো। তখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। বাবার সাথে কিছুদিন বাদেই একটা সম্বন্ধ আসলো। আমিও অনেক জায়গায় বলা কয়া করছিলাম। মেয়েটা বেশ ভালোই ছিল, তবে এক ঘর ফেরত ছিল। বাবার সাথে বিয়ে হলো, সে আমার ছোট মা। যাক, বাবা যখন তার সাথে ভালোভাবে সুন্দরভাবে সংসার করতে লাগলো, বাবার সাথে দেখতাম প্রতিনিয়ত বাবার প্রয়োজন হয়। খুব সুন্দর হাসি খুশি, আর খুব ভোরে উঠলেই স্নান করার আওয়াজ পেতাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগতো। সেই বাবার কাছে একটু মাথা গুঁজতে গেলে কি আর মানে হয়, পরিবর্তনটা তো আসবেই। এভাবেই তারা যখন সুন্দরভাবে সংসার করতে লাগলো, আমার বিয়ের প্রস্তাব আসলো ইঞ্জিনিয়ার ছেলে দেখে। বাবা কিছুটা দিন বাদে আমাকেও বিয়ে দিয়ে দিল। আমি স্বামীর সংসারে চলে গেলাম। সেখানে গিয়ে স্বামীর সাথে যখন বাসরাত্রে তার পাশে বসলাম, ঠিক সেদিন যে অনুভূতিটা আমার মধ্যে আসলো, স্বামীর মানে দাম্পত্য জীবনে স্বামীর যে সুখ আহ্লাদ, যখন গভীর রাত হলো, স্বামী রুমের লাইটটা বন্ধ করে দিল, সেদিন যেন ওই অনুভূতিটা আমার কাছে মনে হচ্ছিল সে বৃষ্টির রাতের কথা। ঠিক এরকম একটা অনুভূতি আমি কোথার থেকে নাকি স্বপ্নের মধ্যে থেকে পেয়েছিলাম। এত ভালো লাগছিল না, মনে হচ্ছে আগে কখন এরকম অনুভূতি আমি কোথাও পেয়েছি। ভীষণ মনে পড়ছিল।
যা হোক, স্বামীর সাথে সংসার করতে লাগলাম। বিবাহিত জীবনের যে সুখ আহ্লাদ, স্বামীর সাথে যে সুন্দরভাবে সংসার করার একটা আনন্দ, এটা আমি এখন বুঝতে পারছি। খুব ভালো লাগে আমার। যা হোক, স্বামীকে আমি খুব মন জগিয়ে চলতাম। তাছাড়া ওই সংসারের শ্বশুর শাশুড়ি সবাইকে খুব খেদমত করতাম। ভালোই দিন কাটছিল আমার। মাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার শাশুড়িকে ঠিক আমার মায়ের স্থানে বসিয়েছিলাম। শাশুড়িকে খুবই শ্রদ্ধা ভক্তি করতাম। মা বলে ডাকতাম, যেন আমার আপন মা। সেও আমাকে ঠিক নিজের মেয়ে করেই দেখত। যদিও আমি তার পুত্রবধূ। এভাবে সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার জীবনে মা মরে যাওয়ার পর একটা যুবতী মেয়ে, অবিবাহিত, বাবার কাছে, যেহেতু আমার মায় নেই, এই সিঙ্গেল বাবার কাছে থাকতে, এবং বাবা যতদিন বিয়ে করছিল না এবং আমারও যতদিন বিয়ে হচ্ছিল না, সব মিলিয়ে এই সময়টা কীভাবে পার করেছিলাম, কতটা চিন্তা, কতটা টেনশনের মধ্যে আমার দিনটা কাটতো। সব মিলে স্বামীর সংসারে এসে সুখী হলাম এবং বাবাকেও সংসার দৌড়িয়ে দিলাম। এটা কেমন যেন একটা রহস্যজনক ব্যাপার ছিল আমার কাছে। আমি যেন জীবনে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছিলাম। মাঝখানে আমার লেখাপড়াটা কলেজ অবধি হারিয়ে গেল। যা হোক, জীবনের ঘটে যাওয়ায় ছোট্ট গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে, এই নতুন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা তোমার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। কারণ বন্ধুরা, তুমি যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি নতুন বিনোদনমূলক ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। তো আজকের গল্পটা ঠিক এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন রাখবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।